তো ভালো করে আমার কথাগুলো মন দিয়ে শুনেন। তো ইনশাল্লাহ আপনারা যারা অলরেডি ভিসা পেয়ে গেছেন তাদের জন্য অন্তত এই ধরনের চেকপোস্টে বা চেক পয়েন্টে কাস্টমস অ্যান্ড ইমিগ্রেশন অফিসারে যে লোকজনগুলো থাকে, তো আশা করি খুব একটা সমস্যা হবে না। আরেকটা কথা আমি আপনাদেরকে বলে দিই, সেটা হলো আমেরিকার ইমিগ্রেশন অফিসারগুলো কিন্তু বেশ মোটা মোটা একটা, এবং প্রত্যেকের পকেটে পিস্তল আছে। এখন অন্যান্য দেশের ইমিগ্রেশন চেক পয়েন্টে যখন আপনি যাবেন, ইমিগ্রেশন অফিসারদের সাথে পিস্তল আমি কখনো দেখিনি। ইংল্যান্ডে গেছি, অন্যান্য দেশে গেছি, আমি দেখিনি। কিন্তু আমেরিকাতে যখন দেখবেন যাবেন একটা জাস্ট পুলিশের মতো পোশাক পুরো পিস্তল পকেট রাইফেল টাইফেল আছে, বাস তারপর এইভাবে তারা ডিউটি করতেছে। তো ওদেরকে দেখলেই আপনার একটু ভয় লাগবে। এবং অনেক ব্ল্যাক অফিসারও রয়েছে, তো যাদেরকে দেখতেই বিকট এবং ভয়ঙ্কর মন হয়। তো আপনাদের ঘাবড়ানোর কোনো কারণ নাই, এরা খুবই ফ্রেন্ডলি, এরা আসলে আপনাকে সত্যি সত্যি হেল্প করতে যায়। এখন আপনি না ঘাবড়ালে হয়। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো। যেখান থেকে এই মুহূর্তে আমার 8-10 মিনিটের ভিডিওটা দেখতেছেন তাদের সবার প্রতি অনেক অনেক ধন্যবাদ। তো অনেকে আমাকে প্রশ্ন করছেন যে জজ ভাই, আমি তো আমেরিকার ভিসা পাইলাম, কিন্তু তারপরেও ভাই ঠ্যাং তো খুব কাঁপাকাঁপি করতেছে, হাত কাঁপে, ঠ্যাং কাঁপে, বুকে ধরপার শুরু হয়ে গেছে। যখন আমি JFK এয়ারপোর্টে এসে নামুম, আমার তো বাংলাদেশি পাসপোর্ট, ভিসা আমি পাইছি F1 F2 বা যেটাই হোক না কেন, B1 B2। এখন তো এয়ারপোর্টে আইসা তো আমাকে তো বের হইতে হইব। তো নানান মানুষ অনেক কিছুই বলে যে এই ভিসা টিসা থাকার পরও এয়ারপোর্ট থেকেও নাকি বলে আবার পাল্টা ফ্লাইটে বিদায় করে দেয়। এই ধরনের ঘটনা ঘটে কি না ভাই, যদি দুই একটা কথা বলেন। তো হ্যাঁ, যেটা আপনারা শুনেছেন এটা সত্যি কথা। তো আপনার পাসপোর্টে যত ভিসাই থাকুন কেন, যে ভিসাই আপনার থাক না কেন, যে কোনো কাস্টমস অ্যান্ড সিকিউরিটি বর্ডার যে লোকজন রয়েছে এয়ারপোর্টে, তারা খুব সহজে আপনাকে সেখান থেকে ডিনাই করে দিতে পারে, কারণ এতে ল রয়েছে। তো এখন যদি কোনো কারণে আপনাকে ডিনাই করে, আপনাকে দেশের ভিতরে ঢুকতে না দেয়, তাহলে কি করবে? আপনাকে ডিটেনশনে রাখবে কয়েক ঘন্টার জন্য। সেটা 2-4 ঘন্টা থেকে 2-3 দিন পর্যন্ত হতে পারে। পাল্টা ফ্লাইট না পাওয়া পর্যন্ত, রিটার্ন ফ্লাইট না পাওয়া পর্যন্ত এটাকে আপনারা আরেক ভাষায় ডিটেনশন বা আটকাদেশ সেটাও বলতে পারেন। আপনাকে মানে ছেড়ে দেবে না বাইরে, যার কোনো উপায়ই নেই। তো যার ফলে এটা একটা বিপজ্জনক জিনিস। তো বহু মানুষের ভাগ্যে এই ধরনের নির্মম পরিণতি ঘটছে, যে তারা নাকি ইউকের ভিসা ছিল পাসপোর্টে, ইউকে হিথ্রো এয়ারপোর্ট থেকে বের হইতে পারেনি, তাদেরকে ডিটেনশনে রেখা পাল্টা ফ্লাইটে বিদায় করে দিছে। তারপরে আপনার আমেরিকাতেও অ্যাভেলেবেল ঘটে। তো যাই হোক, এখন আমেরিকাতে এয়ারপোর্টে আসার পর, আমেরিকার এয়ারপোর্ট বা পৃথিবীর যে কোনো এয়ারপোর্টে যান না কেন, এখন যেহেতু আমি আমেরিকাতে থাকি, আমেরিকার প্রসঙ্গে বলি, কারণ এই জন এফ কে এয়ারপোর্ট যে একদিন আমিও এসেছি, তো আমাকেও অনেক প্রশ্ন জিজ্ঞেস করছে। তো যাই হোক, আমার এক্সপিরিয়েন্স আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করবো। ইভেন 7টা টিপস আমি আপনাদেরকে দিয়ে দিব, যে প্রশ্নগুলো আপনাদেরকে সচরাচর করা হবে। সো বি প্রিপেয়ার্ড ফর ইট। প্রথম যে প্রশ্নটা আপনাকে করবে ইমিগ্রেশন অফিসার, আপনি তো মনে করেন এই যে 18 ঘন্টা 22 ঘন্টা দীর্ঘ ফ্লাইট জার্নি করে আপনি আসছেন, একেবারে ক্লান্ত ক্ষুধার্ত, এটা হবেই স্বাভাবিকভাবে। কিন্তু আপনি ক্লান্ত ক্ষুধার্ত, এটা দিয়ে ইমিগ্রেশন অফিসারে কিছু যায় আসে না। কিন্তু আপনি যখন লাইনে দাঁড়াবেন এবং লাইন থেকে একজন করে ডাইকা যখন আপনি সেই কাউন্টার পর্যন্ত যাবেন, সেই কাস্টমস অফিসারে, ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস অফিসারে, তো স্বাভাবিকভাবে আপনাকে একটু ফ্রেশ থাকতে হবে। এখন আপনি যদি ঘুমিয়ে জিমে সব কিছু উত্তর দেন, তো ভাই বিপদ। তো বেচারা বিরক্ত হবে আপনার প্রতি এবং আপনাকে সেকেন্ড ইন্সপেকশনের জন্য পাঠাইতে পারে। আর সেকেন্ড ইন্সপেকশন তো বুঝি, যে ইন্সপেকশনটা আপনি 3-4 মিনিটে খতম হইতে পারতো এই ইমিগ্রেশন চেক ওই পয়েন্ট, এই অফিসারের সামনে, কিন্তু আপনার সেকেন্ড ইন্সপেকশনে গেলে সেটা লেগে যাব 5-7 ঘন্টা, ইভেন ওভারনাইট পর্যন্ত থাকতে হতে পারে। তো কাজেই ব্যাপারটা আপনার সাবধান থাকবেন। এয়ারপোর্টে খান আর না খান, আপনি ক্ষুধার্ত থাকেন বা নাই থাকেন, টায়ার্ড হন বা নাই হন, কিন্তু অন্তত ইমিগ্রেশন অফিসারের সামনে কিন্তু হাসি মুখে একটুখানি দাঁড়েন, সে যাতে চেহারার ভিতরে একটুখানি ফ্রেশনেস লক্ষ্য করেন, নাহলে তো আপনি মানে জিমেতে দেবেন তার সামনে, সেও বিরক্ত হবে। তো প্রথম যে প্রশ্নটা আপনাকে করবে, যেটা আমাকে করেছিল, সেটা হলো মে আই সি ইউর পাসপোর্ট। এটা মাস্ট আপনাকে করবে। তো এখন এই প্রশ্নটা জিজ্ঞেস করার আগে যারা কিনা একটু স্মার্ট, তারা আগে ভাগে তাদের পকেট থেকে পাসপোর্ট তারা বের করে শুধু সামনেই দেয় না, মনে রাখবেন এই সারা পাসপোর্ট খুঁজে দেখার মতো সময় এই ইমিগ্রেশন অফিসারের নাই। তো যেখানে শুধু বায়োগ্রাফিক পেজটা, এখন এক এক দেশের বায়োগ্রাফিক ইনফরমেশন পাসপোর্টের এক এক জায়গায় থাকে, কোনো দেশে থাকে শেষে, কোনো দেশে মাঝখানে, কোনো দেশে থাকে প্রথমে। তো আমাদের বাংলাদেশে সম্ভবত প্রথম 2-3 পেজের ভিতরে। তো বায়োগ্রাফিক যে পেজটা আছে আপনারা সেটাই ওপেন করবেন। ওপেন করে যখনই বলবে মে আই সি ইউর পাসপোর্ট, তখনই আপনারা এই পাসপোর্টটার বায়োগ্রাফিক পেজ ওপেন করে তার সামনে দেবেন। এটা আমার রিকোয়েস্ট রইল, যেটা আমি করেছিলাম। এতে কি হবে, ইমিগ্রেশন অফিসার আপনার প্রতি খুশি হবে, সে বুঝবে
এই যে পিছনে যে শত শত লোক লাইনে দাঁড়ায় রয়েছে, মানে এই মানে তার জন্য কাজটা সহজ হয়ে যায় না। তো আপনার ওই প্রত্যেকে পেজ উল্টে উল্টে যদি খুঁজতে 1 মিনিট করে সময় লাগে, তাহলে তো বুঝতে পারছেন এই লাইন আরও দীর্ঘ হবে এবং মানুষের কষ্ট হবে। তো যখন কোন স্মার্ট লোক এই ধরনের মানে অ্যাক্টিভিটিস দেখায় ইমিগ্রেশন অফিসারের সামনে, তখন ইমিগ্রেশন অফিসার বুঝতে পারে যে এই লোক ওয়েল প্রিপেয়ার্ড। এবার যে সেকেন্ড প্রশ্নটা আপনাকে করবে, হাউ লং ডু ইউ ইন্টেন্ড টু স্টে ইন আমেরিকা, অর্থাৎ আপনি আমেরিকাতে কতদিন থাকতে চান। তো এইখানে একটা জিনিস খেয়াল রাখবেন, যেটা আপনার ভেবে থেকে এখানে সবচেয়ে বেশি, সেটা হলো আপনার পাসপোর্টে কিন্তু 6 মাসের ভিসা লাগানো আছে যদি আপনি ভিজিট ভিসা এসে থাকেন B1 B2-তে। তো এখন আপনারা খেয়াল রাখবেন 6 মাসের ভিসা থাকুক আর 3 মাসের ভিসা থাকুক, সচরাচর এখন 3 মাসের ভিসা পৃথিবীর উন্নত কোনো দেশেই নেই, ওই স্ট্যাম্পটাই হলো 6 মাসের ভিসা। এখন 6 মাসের লেখা আছে দেখে গিয়া সাথে সাথে তারা 6 মাস বলবেন, সেটা কিন্তু ঠিক না। কারণ 6 মাসটা হলো এভারেজে তারা দিয়ে দিছে। এখন কেউ 7 দিন থাকে, কেউ 2-4 সপ্তাহ থেকে আবার চলে আসে, এক একজনের ইন্টেনশন এক এক রকম। তো আপনি যেটা সত্যি সেটাই বলবেন। এখন যদি কোনো কারণে ভুলে আপনি বলে ফেলেন আপনি 5 মাস থাকবো, তাহলে নিশ্চিত ধরে নিন ইমিগ্রেশন অফিসার তখন আপনার অ্যাকাউন্ট যে ইটি আছে, ব্যাংক ইনফরমেশন বা আপনার মানে ফাইন্যান্সিয়ালি আপনার সলভেন্সি আছে কিনা, পয়সা করে ডলার্স আপনার কাছে আছে কিনা, এগুলো কিন্তু খুঁজবে তখন। এখন 5 মাসে আমেরিকা থাকে কমসে কম 5 লাখ টাকা লাগবে, আর 5 লাখ টাকা সম্ভবত কত হাজার ডলার, 5 থেকে 6 হাজার ডলার হবে। তো এই এত পরিমাণ টাকা আপনার কাছে থাকতে চাইবে, মানে দেখতে চাইবে। এখন বেশিরভাগ ট্যুরিস্টে যারা আসে তাদের এত টাকা সাথে নিয়ে নেওয়ার কোনো প্রশ্নই উঠে না, কারণ দরকার হয় না। যারা ট্যুরিস্ট আসে তারা 2-4 সপ্তাহ থেকেই চলে যায়। 2 সপ্তাহ মানে 2-4 সপ্তাহ মানে 1000 থেকে 1500 ডলার। তো 1 থেকে 1500 ডলার বাংলাদেশে 1-1.5 লাখ টাকা। তো 1-1.5 লাখ টাকার ভিতরে তারা বাংলাদেশ থেকে ডলার্স করে নিয়ে আসে। যদি কোনো কারণে চ্যালেঞ্জ করে ওই ইমিগ্রেশন অফিসার, তারা সাথে সাথে ডলারটা দেখাতে পারে যে না আমার কাছে যথেষ্ট পয়সা আছে। আর যদি ভুলে 4-5 মাস বলেন, তাহলে এত পরিমাণ ডলার আপনাকে দেখাতে পারে। যদি না দেখাতে পারেন, তাহলে তো একটা প্রশ্ন স্বাভাবিকভাবে এসে যায়, তাহলে আপনি এতদিন থাকবেন, আপনার কাছে পয়সা নাই কেন? তো তার মানে আপনার ভিতরে ঝামেলা আছে। তখন আপনাকে ডাইকে আবার সেকেন্ড ইন্সপেকশনে পাঠাতে পারে, আর নাইলে ধইরা ওই পাল্টা ফ্লাইটে আবার বাংলাদেশে রিটার্ন করে দিতে পারে। এবার 3 নম্বরে যে প্রশ্নটা আপনাকে করতে পারে সেটা হলো হোয়াট ইজ দ্য পারপাস অফ ইউর ভিজিট, অর্থাৎ তুমি যা এখানে আইসো কেলে গাইছো। তো এখন এখানে খুব অনেস্ট থাকতে হবে। আপনি যে ওই যে ভিসা ইন্টারভিউর সময় ইমিগ্রেশন অফিসারকে যে কথাগুলো বলছিলেন এমবিসিতে গিয়া, আপনি সেই কথার সাথে মিল যাবেন। এখন যদি আপনি বলেন আমি জর্জ ভাইয়ের এই ফ্লোরিডাতে যাব, গিয়া ওই অরল্যান্ডো রিসোর্ট আছে, তারপরে ওই ওয়াল্ট ডিজনি ওয়ার্ল্ড আছে, তারপরে ইউনিভার্সাল স্টুডিও আছে, হলিউড স্টুডিও আছে, আমি এইসব জায়গায় ঘুরবো, যদি এগুলো বলে থাকেন তো একই কথা এখানে এসে বলবেন। এবং ওইটার সাথে টাইম ফ্রেমের একটা মিল থাকতে হবে, তারপরে খরচের একটা মিল থাকতে হবে। এখন যদি আপনি এগুলো বলেন তো স্বাভাবিকভাবে আপনি তো অনেস্ট সত্যি কথাই বলছেন, আপনি তো এখানে আমেরিকা দেশে পালিয়ে যাবেন না। তো বারবার কিন্তু এই ইমিগ্রেশন অফিসার আপনার কাছ থেকে বিভিন্ন প্রশ্ন করে বোঝার চেষ্টা করছে যে এই লোকের কি ইন্টেনশন আসলেই বেড়াতে আসা, ভিজিটে আসা, ট্রাভেল আসা, নাকি এখানে শেষে থেকে যাবে। যেহেতু 100 জনের ভিতরে 50 জনই মনে হয় আমেরিকাতে আসার পর আর ফেরত যায় না। তো কাজে এরকম একটা বিরাট সমস্যার ভিতরে আমেরিকা রয়েছে। তো যার ফলে তারা বাইচা খুব ভালো মানুষগুলোকে মানে নানান রকম যাচাই বাছাই করে তারা ভিসা দেওয়ার চেষ্টা করে। তো যাদের ইন্টেনশন নাই আসলে আমেরিকাতে থেকে যায়, তারা আসলে ভিজিট এসেছে আমি চলে যাবে। তো যার ফলে এই প্রশ্নগুলো আপনাদেরকে বারবার করা হয়। তো যখন আপনাকে জিজ্ঞেস করবে হোয়াট ইজ দ্য পারপাস অফ ইউর ভিজিট, তো নাইসলি অ্যাকুরেটলি অ্যান্সার দিন এবং যাই বলবেন সেটার অ্যাগেনস্টে মানে সাপোর্ট করার জন্য যথেষ্ট এভিডেন্স যাতে আপনার কাছে থাকে, লজিক আপনার কাছে থাকে, যদি এরপরও দুই একটা প্রশ্ন আপনাকে করে। আরেকটা প্রশ্ন আপনাকে করতে পারে 4 নম্বরে, সেটা হলো যে হোয়াট ইজ ইউর অকুপেশন। খুব কমন প্রশ্ন। এই অকুপেশন দেখে বেশিরভাগ ইমিগ্রেশন অফিসার বুঝে যায় আপনার ইন্টেনশন সম্পর্কে। এখন তারা চায় আপনি স্টুডেন্ট হন বা ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি যাই কিছু করেন না কেন, জাস্ট এটা জানার জন্যই তারা বলে এবং দেখে আপনার চোখের দিকে তাকায় যে আপনার অঙ্গভঙ্গিটা তখন কীরকম। এখন মনে করেন আপনার ব্যবসা বাণিজ্য নেই, কিছু নেই, চাকরি বাকরি করেন, আপনি একজন স্টুডেন্ট, তারপরে ভিজিট ভিসা নিয়ে এসেছেন, তো অনেস্টলি আপনি বলবেন না আমি স্টুডেন্ট, তাই না? বাস যা সত্যি তাই। এখন এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে অনেকে খুব হেজিটেট করে, খুব খুব কমফোর্টেবল বোধ করেন এই প্রশ্নের মুখে গিয়ে। তখন ইমিগ্রেশন অফিসার তাকে সন্দেহ করে, কারণ অনেকে বাংলাদেশে যখন ইন্টারভিউ দিতে গেছে তখন তারা কোনো একটা কোম্পানির এমডি, ডিএমডি, তারপরে এজিএম, আবি যাবি নানান কিছু দেখা আসছে, আসলে বাস্তবে কিছুই না। কিন্তু যখন ইমিগ্রেশন অফিসারের সামনে একই প্রশ্ন আবার করা হয়, তখন তার ওই মিথ্যাটা সহজে মুখ দিয়ে বের হয় না। তো যার ফলে তারা ধরা পড়ে যায়। আর এই ধরা পড়ার কারণে পাল্টা ফ্লাইটগুলো তাদের জন্য রেডি রাখা হয়েছে। এত কষ্ট করে আমেরিকান এমবিসি থেকে ভিসা টিসা আনার পরও তাদেরকে আবার বাংলাদেশে ফেরত আসতে হয়। তো কাজে এই ব্যাপারটাতে আপনারা খুব সাবধান থাকবেন। এবার 5 নম্বরে যে প্রশ্নটা আপনাকে করা হতে পারে সেটা হলো ডু ইউ হ্যাভ এনি রিলেটিভস ইন আমেরিকা, অর্থাৎ আপনার আমেরিকাতে কোনো রিলেটিভস আছে কিনা। তো
আমি যেটা বলবো আমার ব্যক্তিগত বিবরণ সেটা হলো যত পারেন এই প্রশ্নটাকে অ্যাভয়েড করেন। বলতে চাই না সচরাচর যে আপনার নানা আছে, খালা আছে, ফুপা আছে, দাদি আছে, ইভেন আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে আইছেন, তো বলছেন তো মরছেন। এই কারণ হলো যার রিলেটিভ নেই, কারণ আমেরিকার এই B2 B1 ভিসা ট্রাভেলে যারা আসে এটার কোনো শর্তই নেই যে আমেরিকাতে কোনো আত্মীয় স্বজন থাকতে হবে, এটা তাদের আইএনের ইমিগ্রেশন এন্ড রিলেশন অ্যাক্টের কোনো শর্তই নেই। তো কাজে আপনি যদি এক কথাই বলেন যে না আমার কেউ থাকে না, আমি এখানে হোটেলে থাকবো, তো এক কথাই শেষ। আর যদি বলেন আমি আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে আসি, তখন তো পড়বেন আপনি ভেজালে। তো কাজে আমি সাবধান করে দিতেছি আপনারা, যদি আপনার কোনো বয়ফ্রেন্ড থেকে থাকে, গার্লফ্রেন্ড থেকে থাকে, বা আপনাদের সব মধ্যে পারিবারিকভাবে বিয়ের কথাবার্তা চলছে, তো এই ধরনের কোনো কিছু থেকে থাকে, ভুলেও আপনারা এই ইমিগ্রেশন অফিসার সামনে বলতে চাবেন। এর কারণ হলো এই ধরনের সিচুয়েশনে সচরাচর ম্যাক্সিমাম লোক এই আমেরিকাতে ভিজিটর সেজে আসে, ট্রাভেলার সেজে আসে, তারপরে আইসা বিয়া শাদী করে তারপরে আবার ইমিগ্রেশন অ্যাপ্লিকেশন করে তারা এই ইউএসসিএস এর অফিসগুলোতে গিয়ে। তো সেটা হলো আমেরিকার আইন বিরুদ্ধ। যদিও আপনি করতে পারেন আমেরিকার ভিতরে ঢোকার পর, কিন্তু আপনি তো প্রথমেই মিথ্যা কথা বলে আসছেন ইমিগ্রেশন অফিসারকে যে আপনার ইন্টেনশন হলো ভিজিট করা, এখানে থেকে যাওয়ার। এবার 6 নম্বর যে প্রশ্নটা আপনাকে করা হতে পারে সেটা হলো আর ইউ ট্রাভেলিং অ্যালোন? তুমি কি একা একা আইছো না তোমার সাথে কেউ আইছে? এখন তুমি যে আমার সামনে লাইনে দাঁড়াইছো, তোমার পিছনে কেউ কেউ আত্মীয় স্বজন আছে, বন্ধু বান্ধব আছে, বউ বাচ্চা কাছে আছে, এটা একটা প্রশ্ন। তারপর হয়তো তুমি আসছো, তোমার পরে 2-1 সপ্তাহ পর তোমার বউ হয়তো আইতেছে, বা তোমার নানা খালু চাচা ফুপু কেউ একজন আইতেছে, তোমার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আইতেছে, এই প্রশ্নটা আপনাকে করতে হতে পারে। তো অনেস্টলি এটার উত্তর আপনারা দিয়েন। তো এই যে আর ইউ ট্রাভেলিং অ্যালোন, যদি উত্তর হয় ইয়েস তো ইয়েস, তার তো কোনো প্রশ্নই নেই। আর যদি বলেন কোনো কারণে নো, তাহলে জিজ্ঞেস করবো তাহলে কে আসতেছে। তো এটা আপনারা যেটা অনেস্টলি যেটা যার সাথে আপনি আসছেন বা কি হচ্ছে না আছেন, এটার উত্তরটা আপনাদের ঠোঁটের আগায় যাতে থাকে, খুব সহজে যাতে থাকে, বুঝতে পারেন। এই ছোট্ট একটা প্রশ্ন অনেক সময় ভেবাচোখে খেয়ে যায়। অনেকে আসতেছে, সে জানে তার বউ আইতেছে আরও 1 সপ্তাহ পরে, কিন্তু তারপরে সে মিথ্যা কথা বলতেছে। এবং মনে রাখবেন এই ইমিগ্রেশন অফিসারের যে কম্পিউটারটা আছে তার সামনে, আপনার কিন্তু সব ইনফরমেশন সেখানে অলরেডি রয়েছে। তো কাজে আপনাকে স্কিপ করার কোনো উপায় সেখানে নেই। আর যদি মিথ্যা বলছেন তো মরছেন। আরেকটা প্রশ্ন আপনাদেরকে করতে পারে, হ্যাভ ইউ এভার বিন ইন ইউএসএ? অর্থাৎ আমেরিকাতে এর আগে এসেছিলেন কিনা। তো এই প্রশ্নের উত্তর অনেকে গিয়ে বলে, কারণ অনেকের অনেক রকম ঝামেলা আছে। কেউ 2 সপ্তাহ মানে কথা বইলা 6 মাস এখানে থাকছে, কেউ 6 মাসের কথা বলে 2 সপ্তাহ এখানে থাকছে, তারপরে কেউ ভিজিটে এসে ব্যবসা বাণিজ্যের কাজ করছে, তারপর অনেক রকম পার্সোনাল ব্যাপার স্যাপার আছে, এক একজনের এক এক হিস্ট্রি এক এক রকম। তো এই ক্ষেত্রে বহু মানুষের একটা ইন্টেনশন থাকে, সে শালা ইমিগ্রেশন অফিসার সামনে বলার দরকারই নেই আমি এর আগে আইসি কিনা। যদি আমি আইসি এটা যদি বলি, তাহলে হয়তো আমার আগের কিচ্ছা খায়নি সব খুঁজে বের করবে, বরঞ্চ শর্টকাট এটার অ্যান্সার দিয়ে দিয়ে যেন আমি আহিনি। তো এই ভুলেও আপনারা করবেন না, কারণ গত 20 বছরে আপনি আমেরিকাতে আসছিলেন না বা আসেননি, এই টোটাল ট্র্যাক রেকর্ড ওদের কাছে রয়ে গেছে। ওর ইমিগ্রেশনের যে অফিসারের সামনে যে কম্পিউটারটা আছে, আপনার টোটাল বায়োগ্রাফি সেখানে আছে, টোটাল হিস্ট্রি সেখানে রয়েছে। কবে কোন জায়গায় আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করেছিলেন, কবে আপনি ডিনাই হয়েছেন, রিফিউজ হয়েছেন, অ্যাকসেপ্ট হয়েছেন, কয় তারিখে আপনি আমেরিকা এসেছিলেন, কত তারিখে ঢুকছেন, কত তারিখে আবার বেড়ে গেছেন, আবার কত তারিখে আসছেন, সব স্টোরি আছে। তো কাজে এই সব অপ্রয়োজনে মিথ্যা কথা বলতে যাবেন না, গেছেন তো মরছেন। তো যদি জিজ্ঞেস করে আপনাকে হ্যাভ ইউ এভার বিন ইন ইউএসএ বিফোর, জাস্ট এক কথা উত্তর দেবেন হ্যাঁ আমি আইসি। আর যদি না এ থাকেন না। তা এখন যদি বলেন হ্যাঁ, তখন আপনাকে জিজ্ঞেস করতে পারেন এর আগে কোথায় ছিলেন এবং কেন এসেছিলেন। তো আপনি বলবেন হ্যাঁ ট্রাভেল করতে এসেছিলাম, স্ট্যাচু অফ লিবার্টি দেখতে আসছিলাম, আমার 6 মাসের ভিসা ছিল, আমি 2 সপ্তাহ থেকে এখানে চলে গেছি। জিজ্ঞেস করতে পারে কোথায় থাকছিলেন, না আমি নিউ ইয়র্কে ছিলাম, আমি ওয়াশিংটন ডিসিতে গেছি, বাস এইসব 2-4টা প্রশ্ন, বাস অনেস্টি। তো বানায়াচারে মিথ্যা কথা বলার কোনো প্রয়োজন নেই। যা আপনার কাছে এক্স্যাক্টলি জিজ্ঞেস করছে, কারণ সে জাস্ট আপনাকে জিজ্ঞেস করে ও কম্পিউটারে যে ইনফরমেশনগুলো রয়েছে সেগুলোর সাথে জাস্ট ক্রস ম্যাচ করছে, এছাড়া তার কোনো কাজ নেই। তো জাস্ট অনেস্ট থাকার চেষ্টা করবেন আপনারা তাদের সামনে, বিশেষ করে ইমিগ্রেশন অফিসারের সামনে ভুলেও মিথ্যা কথা বলবেন না। এবার সর্বশেষ যে প্রশ্নটা আপনাকে করা হতে পারে সেটা হলো হোয়ার উইল ইউ স্টে ইন আমেরিকা? তুমি যে আমেরিকাতেই বা থাক বা কোথায়, এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা ম্যাক্সিমাম লোককে এই প্রশ্নটা জিজ্ঞেস করবে। তো এই প্রশ্নটার উত্তর দিতে গিয়ে আপনার অনেকে ব্যাপাচোখে খেয়ে যান। তো এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বেশিরভাগ লোকই যেটা বলে যে আমার এখানে কিছু রিলেটিভ আছে, আমি সেখানে থাকবো। আর বাকি লোকেরা গিয়ে বলে যেখানে আমি কেউ থাকে না, গিয়ে আমি হোটেলে থাকবো। তো যারা কিনা প্রথম উত্তরটা দিয়েছে আমার এখানে রিলেটিভ আছে, আমি সেখানে গিয়ে থাকবো, তো তখন কিন্তু আরও প্রশ্ন তৈরি হবে সেই রিলেটিভ কে, কীভাবে, কি সম্পর্ক, আবি যাবি নানান কিছু আপনাকে জিজ্ঞেস করবে। এটা জানার প্রধান কারণ হলো যে কোনোভাবে সেই রিলেটিভ আপনার জন্য ইমিগ্রেশন পিটিশন করতে পারে কি না, এই ধরনের কোনো মানে ফ্যামিলি রিলেশন আছে কি না। যেমন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের ব্যাপারটা আপনার বললাম। তারপর যদি বলেন ভাই বোনের সাথে দেখা করতে আসেন, তার মানে ভাই বোন আপনার ইমিগ্রেশন যেহেতু আপনার ইমিডিয়েট রিলেটিভ, তো আপনার জন্য অ্যাপ্লাই করতে পারে ইমিগ্রেশন ল অনুযায়ী। তো কাজে এখানে একটা রেড ফ্ল্যাগ তাদের জন্য দেয় যে এই লোক ট্রাভেলের সাথে আসতেছে, এখন তার ভাই বোন এখানে থাকে, ইভেন তার বউ বাচ্চা কাছে এখানে আছে, ইভেন তার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এখানে আছে। তো কোনোভাবে এখানে ঢোকার পরপরই তারা গিয়ে ইমিগ্রেশন পিটিশন চেঞ্জ করবে, তারা স্ট্যাটাস চেঞ্জ করার জন্য ইউএসএ গিয়ে ফাইল করবে। তো কাজেই এইটাও কিন্তু আমেরিকার যে ট্রাভেল ভিসাটা রয়েছে সেটার বিরুদ্ধ।
ট্রাভেল ভিসাটা শুধুমাত্র দেওয়া হয় যে আপনি ট্রাভেল পারপাসে সেখানে যাবেন এবং অন্য কিছু সেখানে গিয়ে করতে পারবেন না। এখন কোনো কারণে আপনার কথাবার্তা যদি না মেলে ইমিগ্রেশন অফিসারের সাথে বা কোনো রকম সন্দেহ হয়, তো বুঝতেই পারছেন, তো তারা আপনাকে আটকে রেখে আরেকজন অফিসারের কাছে পাঠাবে, তো সেখানে হয়তো লাইনে বসে থাকতে হতে পারে আপনার 4-5 ঘন্টা। তো যেটা কিছুক্ষণ আগে আমি আপনাদেরকে বললাম, তো স্বাভাবিকভাবে আপনারা চেষ্টা করবেন যে যতদূর সম্ভব সংক্ষেপে খুব সাবলীল ভাষায় তাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য, যাতে আপনার ভিতরে কোনো হেজিটেশন না থাকে। মনে রাখবেন, হেজিটেশন তাদের ভিতরেই থাকবে যারা কিনা সত্যকে লুকাচ্ছে। আর ইমিগ্রেশন ল অনুযায়ী সত্যকে লুকানোরও গুরুতর একটা অপরাধ, ফেলনি ইমিগ্রেশন ল অনুযায়ী। তো কাজে আপনারা এগুলো করতে যাবেন না, জানিয়েছি না। যে জিনিসে যে কাজে আপনি আসছেন জাস্ট সেটাই আপনি বলবেন, তো বাড়তি কিছু আপনার বলার কোনো দরকার নেই। এবং ইভেন যতদূর পাবেন অ্যান্সারগুলো শর্ট করবেন, কারণ অনেক অল্প সময়ের ভিতরে 2-3 মিনিটের ভিতরে ইমিগ্রেশন অফিসার আপনার সাথে সব কিছু কিচ্ছা কাহিনী যা কিছু আছে সব কিছু খতম করে দিয়ে আপনার ফাইল ক্লোজ করে আপনাকে হয়তো তারা আমেরিকার ভিতরে ঢুকতে দেবে, আর নাইলে আবার পাল্টা ফ্লাইট আপনাকে বিদায় করে দিবে। তো কাজেই 2-3 মিনিট সময় আছে ইমিগ্রেশন অফিসার হাতে, সারাদিন লাগে গল্প করার মতো সময় তার হাতে নেয়। তো কাজেই আপনারা চেষ্টা করবেন অল্প কথায় খুব প্রাণবন্তভাবে ডিলাইটলি আপনার অ্যান্সারগুলো আপনার দেওয়ার জন্য, ইমিগ্রেশন অফিসারকে হ্যাপি করার জন্য। সে জাস্ট এগুলি আপনার কাছে জানতে চেয়েছে। তো যাই হোক, এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা যারা দেখলেন, তো আশা করি অনেকগুলো টিপসই আমি আপনাদেরকে দিয়েছি এই ভিডিওতে, যেগুলো এক্স্যাক্টলি আমার ক্ষেত্রে ঘটেছিল। এখন আমার ক্ষেত্রে এক্স্যাক্টলি কী কী ঘটছিল, এখন সেটা নিয়ে আমি পরবর্তীতে আরেকটা ভিডিও করব, সেটা হয়তো 8-10 মিনিট একটা ভিডিও হবে, আপনারা দেখে নিন। তো আমার এক্সপিরিয়েন্সটা আমি সেই ভিডিওতে শেয়ার করবো। আর এই ভিডিওতে শুধুমাত্র আমি যে বিভিন্ন দেশে গিয়েছি, যে এয়ারপোর্টে যে প্রশ্নগুলো আমার সম্মুখীন হতে হয়েছে, আমি ফেস করেছি যে প্রশ্নগুলো, তো সেখান থেকে 7-8টা প্রশ্ন নিয়ে আপনাদের জন্য এই ভিডিওটা করা। তো কাজে আমার বাংলাদেশি ভাই বোনেরা, ইন্ডিয়ার ভাই বোনেরা যারা বহুত খুশিতে নাচতেছেন, আমি তো B1 B2 ভিসা পাইয়া গেছি, 6 মাসের ভিসা আছে, এখন তো আমি আমেরিকায় যাইতেছি, আমার ইংল্যান্ডের ভিসা আছে, আমি তো ইংল্যান্ডে যাইতেছি। কিন্তু ভাই এত খুশি হওয়ার কোনো কারণ নাই, কারণ আপনার জন্য আরেকটা ধাক্কা ওয়েট করতেছে ইমিগ্রেশন চেক পয়েন্টে, এই এয়ারপোর্টে। তো কাজে সেই ব্যাপারটা আপনারা খুব সাবধান থাকেন। তো কাজে আপনার কাছে যা এভিডেন্স আছে, যা সাপোর্টিং ডকুমেন্টস আছে, সব কিছু ঠিকঠাক গুছগাছ রাখেন। যখন ইমিগ্রেশন অফিসারের সামনে যাবেন, তখন যাতে আবার নানান জায়গায় আপনার খুঁজে খুঁজে সময় নষ্ট না করতে হয়, এতে সে বিরক্ত হবে আপনার এবং আপনাকে সেকেন্ড ইন্সপেকশনের জন্য আরেক লাইনে পাঠাইতে পারে। তো এতে পড়বে আপনার আরেক ভেজালে। তো যাই হোক, এই যে কথাগুলো আমি বললাম, যদি এই ভিডিওটা একবার না আরেকবার আপনারা টেনে টুইনা দেখেন এবং ভালো করে আমার কথাগুলো মন দিয়ে শুনেন, তো ইনশাল্লাহ আপনারা যারা অলরেডি ভিসা পেয়ে গেছেন তাদের জন্য অন্তত এই ধরনের চেকপোস্টে বা চেক পয়েন্টে কাস্টমস অ্যান্ড ইমিগ্রেশন অফিসারের যে লোকজনগুলো থাকে, তো আশা করি খুব একটা সমস্যা হবে না। আরেকটা কথা আমি আপনাদেরকে বলে দিই, সেটা হলো আমেরিকার ইমিগ্রেশন অফিসারগুলো কিন্তু বেশ মোটা এক একটা, এবং প্রত্যেকের পকেটে পিস্তল আছে। এখন অন্যান্য দেশের ইমিগ্রেশন চেক পয়েন্টে যখন আপনি যাবেন, ইমিগ্রেশন অফিসারদের সাথে পিস্তল আমি কখনো দেখিনি। ইংল্যান্ডে গেছি, অন্যান্য দেশে গেছি, আমি দেখিনি। কিন্তু আমেরিকাতে যখন দেখবেন যাবেন একটা জাস্ট পুলিশের মতো পোশাক পুরো পিস্তল পকেট রাইফেল টাইফেল আছে, বাস, তারপর এইভাবে তারা ডিউটি করতেছে। তো ওদেরকে দেখলেই আপনার একটু ভয় লাগবে। এবং অনেক ব্ল্যাক অফিসারও রয়েছে, তো যাদেরকে দেখতেই বিকট এবং ভয়ঙ্কর মনে হয়। তো আপনাদের ঘাবড়ানোর কোনো কারণ নাই, এরা খুবই ফ্রেন্ডলি, এরা আসলে আপনাকে সত্যি হেল্প করতে যায়। এখন আপনি না ঘাবড়ালে হয়। তো আপনার কাছে যা জানতে চাইছে নাইসলি তাদেরকে উত্তর দিয়ে দিন। এই হলো পুরো ব্যাপার। তো যাই হোক, এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা যারা দেখছিলেন তাদের সর্বপ্রতি অনেক ধন্যবাদ। আর ভিডিওটা নিচে কমেন্ট করে আপনারা জানেন এই ভিডিওটা কেমন লাগছে। যদি আমাকে এনকারেজ করেন, উৎসাহ দেন, তো এই ধরনের ছোটোখাটো টিপস নিয়ে অসংখ্য ভিডিও আপনাদের জন্য করার ইচ্ছা রয়েছে। তো যাই হোক বন্ধুরা, এখন আমি বিদায় নিচ্ছি। আমি ছিলাম আপনাদের সাথে আমেরিকার সাউথ ইস্ট ফ্লোরিডা থেকে। সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।